প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশের ক্ষমতায় নতুন সংঘাত, সেনাপ্রধান বনাম পররাষ্ট্রমন্ত্রী, পর্দার আড়ালে কি ঘটছে। দর্শক, আমরা আলাপটি শুরু করবার আগে একটি ভিডিও ক্লিপ দেখিয়ে আসব, তারপরে আমরা আরো বিস্তারিত আলাপে যাব। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? দর্শক, ভিডিও ক্লিপটি দেখলেন, যে ভিডিওতে বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা, স্থায়ী কমিটির সদস্য, নবনিযুক্ত মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি বলেছেন খলিলুর রহমান সম্পর্কে যে তিনি বিদেশি নাগরিক, এবং বিএনপির পক্ষ থেকে যদি ইউনূস সরকারের কারো পদত্যাগের দাবি থাকে বা ছিল, সেটি হচ্ছেন এই খলিলুর রহমান। কিন্তু মজার বিষয় হলো, অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, খলিলুর রহমান বিএনপি সরকারের ভেতরে ঢুকে গেলেন। পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে? 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়ে গেল, ক্ষমতায় এসেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। কিন্তু সরকার গঠনের রেশ কাটতে না কাটতেই ঢাকার ক্ষমতার অলিন্দে শুরু হয়েছে এক নতুন স্নায়ুযুদ্ধ। একদিকে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আর অন্যদিকে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের আজকের এক প্রতিবেদন দাবি করছে এই দুই ক্ষমতাধর ব্যক্তির মধ্যকার পুরনো শত্রুতা এখন চরম রূপ নিতে পারে, যা কেবল সামরিক বাহিনী নয়, বরং বাংলাদেশের ভূ রাজনীতি এবং বৈদেশিক সম্পর্কেও বড় প্রভাব ফেলতে পারে। কেন সেনাপ্রধান খলিলুর রহমানকে সেনানিবাসে নিষিদ্ধ করেছিলেন? কেন খলিলুর রহমানকে মার্কিন ডিপ স্টেটের লোক বলা হচ্ছিল? আপনি বিএনপি নেতার কণ্ঠেও শুনলেন তীব্র প্রতিবাদের ভাষা। এই দ্বন্দ্বে তারেক রহমানের ভূমিকা কি? এই দ্বন্দ্বের শেকড় আসলে অনেক গভীরে। ঘটনার শুরু 2025 সালের মাঝামাঝিতে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় খলিলুর রহমান ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ। সেই সময় তিনি মিয়ানমারের রাখাইনে একটি মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরির প্রস্তাব দেন। কিন্তু এখানেই বাধে বিপত্তি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। নর্থ ইস্ট নিউজের তথ্য মতে জেনারেল জামান সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, কোনো রক্তক্ষয়ী করিডোর হতে দেওয়া হবে না। সেনাবাহিনী মনে করেছিল এই করিডোর বাংলাদেশের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই বিরোধ এতটাই ব্যক্তিগত পর্যায়ে চলে যায় যে জেনারেল জামান খলিলুর রহমানের ঢাকা সেনানিবাসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ভাবুন একবার, একজন নিরাপত্তা উপদেষ্টার জন্য সেনানিবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা আজও বহাল আছে বলে জানা গেছে। আর এখন সেই ব্যক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের পর যখন মন্ত্রী পরিষদ গঠনের নানা রকম জল্পনা কল্পনা চলছিল, তখন খলিলুর রহমানের নাম তালিকার কোথাও ছিল না। এমনকি বিএনপির সিনিয়র নেতারাও জানতেন না তিনি মন্ত্রী হতে যাচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে টেকনোক্র্যাট কোটায় তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এটি অনেকের কাছেই বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। নর্থ ইস্ট নিউজ দাবি করছে এটি একটি পর্দার আড়ালের বিশাল ডিল। খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার সাথে বড় বড় বাণিজ্যিক চুক্তি এবং 25টি বোয়িং বিমান কেনার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন। এমনকি এই যে বাণিজ্য চুক্তি, মার্কিন বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তির পেছনেও খলিলুর রহমান বড় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খলিলুর রহমান আসলে ওয়াশিংটনের পছন্দের লোক। তার এই অন্তর্ভুক্তি প্রমাণ করে যে তারেক রহমানের সরকারের ওপর মার্কিন ডিপ স্টেটের একটি শক্তিশালী প্রভাব রয়েছে। সেনাপ্রধান যেখানে জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তিত, সেখানে পররাষ্ট্রমন্ত্রী যখন সরাসরি বিদেশি শক্তির মদতপুষ্ট বলে মনে করা হয়,
তখন সংঘাত অনিবার্য। বিরোধ কেবল করিডোর বা রাজনীতিতে সীমাবদ্ধ থাকেনি, এটি ঢুকে পড়েছে সরাসরি সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, খলিলুর রহমান নাকি সেনাপ্রধানকে একঘরে করার জন্য সেনাবাহিনীতে বড় ধরনের রদ বদলের চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে সরিয়ে চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস করতে। অন্যদিকে জেনারেল জামান চেয়েছিলেন তার অনুগত লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেই পদে বসাতে। এমনকি ডক্টর ইউনুস এবং খলিলুর রহমান মিলে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকেও সিজিএস করার চেষ্টা করেন। বর্তমানে সিজিএস পদটি শূন্য রয়েছে। এই যে পদায়ন নিয়ে লড়াই, এটি আসলে ক্ষমতার ভারসাম্য নিজেদের দিকে টানার চেষ্টা। খলিলুর রহমান চাইছেন এমন কাউকে গুরুত্বপূর্ণ পদে বসাতে যারা সেনাপ্রধানের প্রভাব কমিয়ে দেবে, আর জেনারেল জামান চাইছেন 2027 সালের জুন মাসে তার অবসরের আগ পর্যন্ত নিজের বিশ্বস্ত বলয়কে ধরে রাখতে। জেনারেল জামানের অবসরের নর্থ ইস্ট নিউজ বলছে 2027 সালের জুন মাস, কিন্তু উইকিপিডিয়ার তথ্য বলছে জেনারেল জামানের অবসর বা 60 বছর বয়স পূর্ণ হয়ে যাচ্ছে এই বছরের 15 সেপ্টেম্বর। কাজেই তিনি যদি 15 সেপ্টেম্বর অবসরে যান কিংবা 27-এও যদি যান, তার ক্ষমতা সুসংহত করার জন্য তিনি যা চেষ্টা করার সেটি অবশ্যই করবেন একজন সেনাপ্রধান হিসেবে। এখন প্রশ্ন হলো, এই ফিউড বা দ্বন্দ্বের ভবিষ্যৎ কি? জেনারেল জামান একজন অত্যন্ত ধৈর্যশীল কিন্তু দৃঢ় অফিসার হিসেবে পরিচিত। তিনি সেনাবাহিনীতে নিজের প্রভাব ধরে রাখতে বদ্ধপরিকর। অন্যদিকে খলিলুর রহমানের পেছনে রয়েছে মার্কিন সমর্থন। যদি এই দ্বন্দ্ব বাড়তে থাকে তবে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দেবে। একদিকে ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য, অন্যদিকে মিয়ানমার ইস্যুতে সেনাবাহিনীর কঠোর অবস্থান। এই সব কিছুর মাঝখানে পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান যদি দুই মেরুতে থাকেন তবে সরকারের পক্ষে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে। অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করছেন সেনাবাহিনীর সিনিয়র জেনারেলরা খলিলুর রহমানের বিরুদ্ধে একটি ইউনিফাইড রেসপন্স বা ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ছায়া যখন বিএনপি সরকারের মধ্যে ঢুকে গেল, মানুষ প্রত্যাশা করেছিল একটা ফ্রেশ পরিষ্কার একটা বিএনপি সরকার হবে, কিন্তু সেই প্রত্যাশার পারদটা কিন্তু খলিলুর রহমান নিয়োগ পাওয়ার মাধ্যমে নেমে গেল। অর্থাৎ বিতর্কিত বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ ইউনূস সরকারের ছায়া বিএনপি সরকারের মধ্যে থাকলো। এখন অনেকে আবার প্রশ্ন করছেন যে এই ধারাবাহিকতায় কি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? সেটিও দেখতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বাংলাদেশের ক্ষমতার এই দড়ি টানাটানি কেবল শুরু। তারেক রহমানের নতুন সরকার কি পারবে এই দুই স্তম্ভের মধ্যে সমন্বয় করতে, বিশেষ করে সেনাপ্রধান এবং খলিলুর রহমানের মধ্যে? নাকি খলিলুর রহমানের মাধ্যমে আসা বিদেশি চাপ সেনাপ্রধানের সাথে সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে? নর্থ ইস্ট নিউজের এই বিশ্লেষণটি যদি সত্যি হয় তবে আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত ক্রুশিয়াল। আপনাদের কি মনে হয় খলিলুর রহমানের অন্তর্ভুক্তি কি বাংলাদেশের জন্য ভালো হবে, নাকি এটি সেনাবাহিনী ও সরকারের মধ্যে দূরত্ব বাড়াবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো